ভারতীয় জনতা পার্টির এমএলএ ছিলেন অমর তান পিরিয়ডের সময় 20 লক্ষ টাকার একটা গ্রান্ট এসেছিল। আমার মনে হয় 2 বা 3 লক্ষ টাকা খরচ করে বাকি কিভাবে উধাও হয়ে গেল এটা আমরা বলতে পারবো না। আমরা এমএলএ এর বাসাতে গিয়েছিলাম, ওনাকে বলেছিলাম এটা নিয়ে একটু তদন্ত করুন। জানি না খেলাধুলার ওদের এত অনিচ্ছা যে ওটা একটু যদি খোঁজখবর করতো তো নিশ্চয়ই এটার একটা কালাইবাসী একটা ভালো বেনিফিট পেত। একটা মাঠের দরকার, একটা সমাজ। আমরা সব সময় চাই যে আমাদের বড় বড় হসপিটাল না বানিয়ে বড় বড় মাঠ আমাদেরকে বানিয়ে দেন, এখানেই আমরা সুস্থ থাকতে পারবো। হসপিটাল অমুক সমাজসেবী পত্রিকায় লেখা যায়, নামের আগে সমাজসেবী লিখে, আমার লজ্জাবোধ হয়। আমি সমাজের জন্য কোনো কাজই করিনি, কেন আমাকে সমাজসেবী বলা হয়? আমি তো সমাজের কোনো কাজ করতেছি না। আমি স্পোর্টস ডেভেলপমেন্ট করা যায়, যার ভিতরে স্পোর্টস আছে, মানে সুপ্ত তাকে সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে দেওয়া এবং একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করা। যদি এটা সামাজিকতার মধ্যে পড়ে, আমি যারা সমাজসেবী বলে তাদেরকে ধন্যবাদ জানাই। আর অন্যথা মানে সমাজসেবী হয়ে আমার কোনো লাভ নেই। পত্রিকায় সমাজসেবী লিখে দেয়, আমি সমাজের জন্য একটা কিছুই করতে পারলাম না, আর আমাকে সমাজসেবী আখ্যা দেওয়া। এই যে পত্রিকায় প্রায় সময় লিখে সমাজসেবী, আমি তো দেখি যারা নামে লিখে সমাজসেবী, এরা যদি 100 ভাগে 2 ভাগে সমাজসেবা করতো, আজকে আমাদের সমাজের এই অবস্থা হতো না। আজকে সমাজে তো নিচে নামতো, অধঃপতন হতো না, আগে বাড়তো। তখন তিনি ভাবলেন যে উনি খেলাধুলা করে মেয়েটার এখানে যে স্বাস্থ্য হচ্ছে না, তার কারণটা কি? তখন বললেন তুমি কি জিনিস কি খেলো তুমি? প্লাস আমি ফুটবলও খেলি, হকিও খেলি, ক্রিকেটও খেলি। তাহলে তো কত সময় কি কটাতে হলো? বলে স্যার আমার মোবাইলে যতটুকু চার্জ থাকে ততটুকু আমি খেলি, মানে আমার ব্যাটারিতে যত চার্জ থাকে ততটুকু আমি খেলি। তখন বললেন হ্যাঁ, তখন ঠিকই বলছেন, হ্যাঁ তোমার তো স্বাস্থ্য হবে, তুমি মোবাইল দিয়ে ক্রিকেট খেলো, মোবাইল দিয়ে হকি খেলো, তোমার কি শারীরিক কোনো ইয়ে হচ্ছে? বুঝয়। আমার যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি পলিটিক্যাল সায়েন্স সম্বন্ধে অনেক কম জানি। তবুও একটা জেনারেল নলেজ হিসাবে ভাবছি, বলতে পারছি যে নিশ্চয় এরকম কোনো আইন কানুন নাই যে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে যে কোনো। তবে কেন আমরা এই সমাজকে বহিরাগত দেশি বলে সমাজকে বিচ্ছিন্ন করতে যাচ্ছি? আমি যে কৌশিক রায় যে উক্তি করেছেন যে দল যাকে টিকিট দিবে তাদেরকে জিতিয়ে নিতে হবে, যদি এই কথার মতবর্তী হয়, তবে কেন আমরা এই যে বর্তমান যে অবস্থা, ভালো একটা লিডার নেতা, কাঠিগড়ায় কোনো নেতা এখনো মানে কাঠিগড়াবাসী এখনো বানাতে পারেনি। কি করছে এটা? কোনো লিডার নয়, অহংভাব নিয়ে। এর জন্য তো আমাদের অর্ধেক ব্রিজ অর্ধেক আছে, ব্রিজে উঠার রাস্তা, ব্রিজ হয়ে গেছে, উঠার রাস্তা নেই। এটা কি কারণ? কি জ্বলন্ত প্রমাণ শুধু লারাং নদী নয়, আরো অনেক আছে, অনেক অনেক কাঠিগড়া জ্বলন্ত আছে। সম্পূর্ণ কাছাড়ের যতটা এমএলএ সিট আছে সবচেয়ে রেভিনিউ এই কাঠিগড়া থেকে আসে, সবচেয়ে বেশি রেভিনিউ কাঠিগড়া দেয়। তবু আমাদের কেন উন্নতি নাই? আমাদের লিডার নেই। নমস্কার, বাতায়ন ডিজিটালে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই এপিসোডে আপনাদের হয়তো অনেকেরই সুপরিচিত, যিনি আর অন্য কেউ নন, তিনি হচ্ছেন শ্রীযুক্ত স্বদেশ রঞ্জন দাস মহাশয়, কাঠিগড়ার বিশিষ্ট সমাজকর্মী ও ক্রীড়া সংগঠক। তিনি কাঠিগড়ায় মহিলা ফুটবল টিম গড়ে তুলেছেন, যা রাজ্যের বিভিন্ন জায়গায় সুনাম অর্জন করে। আমরা জানিয়ে আলোচনা করব বা জানার চেষ্টা করব। আজকের এই বিশেষ এপিসোডে যেটা আমরা জানার চেষ্টা করব সেটা হচ্ছে মহিলা ফুটবল টিম গঠনের অনুপ্রেরণা ও ভবিষ্যৎ পরিকল্পনা, কাঠিগড়ার রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে তার মতামত, সমাজসেবা তার অভিজ্ঞতা ও অবদান। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। তো কেমন আছেন? ভালোই আছি, সুস্থ আছি। আচ্ছা, তো আপনি অনেক দীর্ঘদিন ধরে কাঠিগড়ার বা
আসাম রাজ্যের অনেক ভিন্ন জায়গায় আপনাকে আমরা দেখতে পাই, পত্রপত্রিকায়, টিভি নিউজ চ্যানেল ইত্যাদিতে। তো বিশেষত আমরা যেটা আজকে কথা বলতে যাব, আপনাদেরকে জানতে যাব, সেটা হচ্ছে কাঠিগোড়ার ফুটবল টিম, যেটা নাকি আপনি এটার ফাউন্ডার বলা যায়। তো এ ব্যাপারে আপনার যেটা কোনো সময় হয়তো অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে, যেহেতু আমরা গ্রামাঞ্চল থেকে বসবাস করছি। অনেক জায়গায় দেখা যায় যে আমার মেয়েকে ফুটবল টিম মানে ফুটবল টিমে যেতে দেব না, এরকমও দেখা যায়, শোনা যায়। অনেকে বলছে না আমার মেয়েকে ফিল্ডে মানে নামতে দেব না, মানে অনেক ধরনের অনেক কথা আসে, কটূক্তি আসে। তো এই ক্ষেত্রে এই এত মানে চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে আপনি কিভাবে আজকের দিনে দেখা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন জায়গায় আপনার দল সুনাম অর্জন করছে, তো এই ব্যাপারে আপনার মতামত কি? দেখুন, আমরা খেলাধুলা নিয়ে আমার স্কুল লাইফ থেকে, কলেজ লাইফ থেকে খেলাধুলাকে আমি অত্যন্ত ভালোবাসি। আচ্ছা। আর এই খেলাধুলার কিভাবে আমরা যে সময় খেলাধুলা করতাম, তখন আমাদেরকে পথপ্রদর্শক ছিল না এই কাঠিগোড়ার, আচ্ছা আচ্ছা যে আমাদেরকে হাত ধরে নিয়ে বড় বড় প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া, সুযোগ সুবিধা করে দেওয়া, এরকম কোনো ব্যক্তিত্বপূর্ণ ব্যক্তি কাঠিগোড়ায় ছিল না। তার জন্য আমরা অনেক মার খেয়েছি। অনেক অনেক ছেলেরা যারা ভালো ভালো ফুটবল খেলতো, ভালো ভালো ক্রিকেট খেলতো, ভালো ভালো অ্যাথলেটিক খেলতো, এদেরকে শহরমুখী করার জন্য কোনো লোক ছিল না। যেহেতু আমি মেঘালয় সরকারের অধীনে কিছুদিন চাকরি করেছিলাম, তারপর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, রাজনৈতিক অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। সেই অ্যাক্সিডেন্টের পর থেকে আমি বাসায় বসে থাকি। কিন্তু আমার মনে মনে এটাই ইচ্ছা ছিল যে আমরা যাক রিটায়ারমেন্ট হওয়ার পরে এসে করব, কিন্তু ভগবান এর আগেই আমাকে রিটায়ারমেন্ট করে দিলেন। এই কাজ ছাড়ে আমি আমার বাসায় এসে কিভাবে আমাদের গ্রামের ছেলেগুলোকে সংঘবদ্ধ করা যায়, কিভাবে বাচ্চাগুলাকে খেলাধুলায় উন্নতি করা যায়, এবং খেলাধুলায় কিভাবে জাতীয় স্তরে, রাজ্য স্তরে, জেলা স্তরে খেলানো যায়, সেসব নিয়ে আমি যখন চিন্তাধারা করলাম, তখন দেখলাম আমাদের যে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন আছে, ওর সাথে আমাদের সম্পর্ক করতে হবে। কিন্তু আমি অনেক দিন গিয়েছি, অনেক আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে, ওরা আমাদিগকে কোনোরূপ প্রবেশ করার রাস্তা দিতে চায়নি। এখানে অনেক ভিতরে অনেক রাজনীতি আছে, সেটা আমরা প্রথমে বাইরে থেকে বুঝতে পারছিলাম না। তাই আমরা ছেলেরা আমাদের আসাম তথা কাছাড় বরাকভ্যালিতে ছেলেদের অনেক অনেক ফুটবল খেলা হোক, খেলাধুলার অনেক চলার মাধ্যম আছে। কিন্তু মেয়েদের, তখন দেখলাম যে আমরা একটা সাময়িক প্রচন্ড মেয়েদের ফুটবল কাছাড়ে আরম্ভ হয়েছিল, তখনই ভাবলাম এই মেয়েদেরকে ধরেই আমরা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনে যেতে হবে। আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রথম আমরা তার উইকনেস কি আছে তা খুঁজতে চেষ্টা করলাম। আচ্ছা উইকনেস হয়েছে ওরা মানে গড়া মানুষ, খেলাধুলায় যাদেরকে অন্যরা গড়িয়ে দেয় সংগঠকরা, আচ্ছা ওদেরকে নিয়ে এরা খেলাধুলা করতে চায়। ওরা নিজস্ব কোনো খেলাধুলা করতে চায় না, যেমন নিজস্ব টিম বানানো চায় না। আর এই মানে বানানো একটা ছেলেকে নিয়ে এরা টিম বানায়। তখনই আমরা এই চিন্তাধারায় গিয়ে দেখলাম যে না, আমরা মেয়েরা যখন কম আছে, তখন আমরা মেয়েদেরকে নিয়ে একটা দল তৈরি করি। এই আমাদের প্রথম অনুপ্রেরণা আসলো যে আমরা কিভাবে এই দল দখল করে দলটা বানিয়ে আমরা প্রথম সাময়িক প্রসঙ্গ আপে কাছাড়ে কাঠিগড় থেকে কালাইন স্পোর্টস ক্লাব বলে একটা ক্লাব আছে, সেই ক্লাবে নামে আমরা খেলতে প্রথম অবস্থায় যাই। তাও এরপরে আমরা প্রথম গিয়ে যখন আমরা রানার্স আপ হয়ে গেলাম, তারপর আমাদেরকে আর পিছনে ফিরিয়ে তাকতে হলো না, আমরা ডে বাই ডে চলতে গেলাম। কিন্তু তখন আমি মনে মনে ভাবলাম যে শুধু মেয়েদেরকে দিয়ে যদি খালি খেলাধুলাই করাইতে, মেয়েদেরকে কোনো প্রয়োজন নাই। তাই আমি প্রত্যেক মেয়েকে বললাম যে তোমরা খেলাধুলা করো, খেলাধুলার সাথে লেখাপড়া
অন্ততপক্ষে ন্যূনতম মেট্রিকটা পাস করতে হবে, এইচএসএলসি পাস করতে হবে। তখনই তোমরা অন্যান্য মেয়েদের থেকে তোমাদের যে ফিটনেস থাকবে, সেই ফিটনেসের উপরে তোমরা পুলিশ বিভাগে হোক, আর্মি বিভাগে হোক চাকরি পেয়ে যাবে। আর এটাই একটা ডিপার্টমেন্ট তখনও আছে যেখানে মানে শারীরিক মাধ্যম দ্বারা চাকরি পাওয়া অত্যন্ত সহজ উপলব্ধি। তখনই আমি কিছু মেয়েদেরকে ওই ট্রেনিং দিয়েছি, খেলা মানে ওইগুলা খেলাধুলার সাথে সাথে আমরা কিভাবে চাকরি পাওয়ার কিছু আছে, কিছু লোকের কাছ থেকে নলেজ নিয়ে এগুলা করে আমরা বেশ 4-5টা মেয়েরা আমাদের এখান থেকে পুলিশ বিভাগে এবং আর্মি বিভাগে চাকরি পেয়ে যায়। তারপর থেকে সমাজের প্রতি আমাদের একটা ইনফ্লুয়েন্স আসলো যে শুধু খেলাধুলা নয়, পড়াশোনা থেকে আমরা তাদেরকে অবশ্যই, অবশ্যই। ইনফ্লুয়েন্স দেই যে পড়াশোনা করো, খালি শুধু খেলাধুলা করলে চলবে না, পড়াশোনাও রাখতে হবে এবং তার সঙ্গে চাকরির একটা ব্যবস্থা করে দিতে হবে। এই যে আমরা 3টা জিনিসের উপর চিন্তাধারা নিয়ে মেয়েদের খালি মেয়েদের নয়, আমরা ছেলেদেরও টিম আছে, ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনে আমাদের ছেলেরাও খেলে। আচ্ছা, আচ্ছা, যখন দেখলাম যে আমরা এটা অত্যন্ত বড় হয়ে যায় এসব জিনিস নিয়ে আলোচনা, যে ভাই যদি সময় থাকতো আরো কিছু বলতাম। আচ্ছা। তো বলুন। এইভাবেই এই 3টা জিনিসের উপর ডিপেন্ড করে পড়াশোনা করতে হবে, খেলাধুলা করতে হবে এবং চাকরি করতে হবে। চাকরির ব্যবস্থা আমরা কিছু কিছু লাইন দেখিয়ে দিয়ে ওইভাবে তোমরা কম্পিটিশন করে চাকরিটা পেয়ে গেছে। 4-5টা মেয়ে চাকরি করে পুলিশ ডিপার্টমেন্টে আমাদের এই কাটাইল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আন্ডারে খেলাধুলা করে। তো আপনার থেকে যেটা বুঝতে পারলাম যে আপনার অবদানে অনেক কিছু হয়েছে, অনেক ছেলেমেয়েরা চাকরি পেয়েছে আপনার নেতৃত্বাধীন। তো সর্বোপরি এটাই বোঝা যায় যে শুধু খেলা নয়, খেলার পাশাপাশি পড়াশোনাও এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলে কোনো এক সময় সফলতা অর্জন অর্জন অবশ্যই করতে হবে। পারবে। হ্যাঁ। তো এ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? যেভাবে বর্তমানে আছেন বা ভবিষ্যতে কোনো ধরনের স্পোর্টস একাডেমি বা কোনো কিছু এখনো আমাদের অঞ্চলে মানে এই ধরনের কোনো কিছু নেই। ঠিক আছে, ক্লাব আছে, ঠিক আছে, আপনার নেতৃত্ব করছেন, অনেক ভালো কাজ করছে, কিন্তু এর সাথে কোনো স্পোর্টস একাডেমি বা এই ধরনের কিছু আমাদের অঞ্চলে নেই এখনো কোনো। দেখুন, একাডেমি যে জিনিসটা আচ্ছা, আছে, এই জিনিসটা করতে হলে সবচেয়ে প্রথম যে আমাদের যে জিনিসটার অভাব, সেই অভাব আমাদের কাটিয়ে করা অত্যন্ত বেশি। আচ্ছা, একাডেমির একটা নিজস্ব মাঠ থাকতে হয়। আচ্ছা, আমাদের এখানে আমাদের নিজস্ব একাডেমি যদি আমি খুলিও, একাডেমি কোনো মাঠ নেই, এই একটা ধরনের উন্নত মানের মাঠ নেই। আচ্ছা, কিন্তু আমরা দেখি প্রায় সময় সরকার 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ ফিল্ডের জন্য গ্রান্ট দেয়। আচ্ছা, জানি না ওটা কোথায় কিভাবে উদাও হয়ে যায়, এটা আমরা তো ইয়ে করি না, কিন্তু বলাশোনা করলে বলে না এটা হবে হবে। ওই কিছুদিন পূর্বে আমাদের কালাইন যে একটা মাঠ আছে, কালাইন এমবি স্কুলের মাঠ বলে এটাকে, আচ্ছা, আচ্ছা, এটা আমরা সবাই ইউজ করি, খেলাধুলা করি, যার যে সময় যে কোনো জিনিস ইউজ করে নেই এটা। কিন্তু এই মাঠের জন্য আজ থেকে 5-7 বছর আগে আমাদের ভারতীয় জনতা পার্টির এমএলএ ছিলেন অমর চাঞ্জন, তান পিরিয়ডের সময় আচ্ছা, 20 লক্ষ টাকার একটা গ্রান্ট এসেছিল। আচ্ছা, আমার মনে হয় 2 বা 3 লক্ষ টাকা খরচা করে বাকি কিভাবে উদাও হয়ে গেল এটা আমরা বলতে পারবো না। আমরা এমএলএর বাসাতে গিয়েছিলাম, ওনাকে বলেছিলাম এটা নিয়ে একটু তদন্ত করুন। জানি না খেলাধুলার ওদের এত অনিচ্ছা যে ওটা একটু যদি খোঁজখবর করতো তো নিশ্চয়ই এটার একটা কালাইবাসী একটা ভালো বেনিফিট পেত। একটা মাঠের দরকার। একটা সমাজ, আমরা সব সময় চাই যে আমাদের বড় বড় হসপিটাল না বানিয়ে বড় বড় মাঠ আমাদেরকে বানিয়ে দেন, এখানেই আমরা সুস্থ থাকতে পারবো। হসপিটাল শুধু রুগীদের সুস্থ থাকবো, কিন্তু একটা মানুষের সমাজের জন্য একটা মাঠ অত্যন্ত জরুরি। হসপিটাল না বানিয়ে একটা মাঠ বানিয়ে দেন, প্রত্যেকটা গ্রামে ছোট ছোট মাঠ বানিয়ে দেন। সরকারকে বলবো যে দেখবেন রোগ কমে আসছে। মাঠের দরকার, আমাদের হসপিটালের দরকার নয়। হসপিটাল তো আছে, হসপিটাল হবে তো, কিন্তু প্রত্যেকটি গ্রামে ছোট ছোট একটা মাঠের দরকার। এটা আমাদের সরকার যখন করবে তখন এই রোগের সৃষ্টি কম হবে। তো প্রিয় দর্শক, ওনার বক্তব্য যেটা আমরা বুঝলাম এখন যে আমাদের মাঠ খুবই প্রয়োজন, যেহেতু আমরা অসুস্থ হওয়ার পর আমাদেরকে হসপিটালাইজড হতে হয়, কিন্তু তার পূর্বে যদি আমরা মাঠে গিয়ে যদি ফিজিক্যাল এক্সারসাইজ করি তাহলে আমাদের এক কথায় বলতে আমি প্রি ডিজিজ
প্রিভেন্টিভ মেশার আমি মেনটেন করতে পারবো যদি আমি ফিজিক্যালি ফিট থাকি, তাহলে আমাদের এই হসপিটালাইজ হতে হবে না। যখনই আমি ফিজিক্যালি ফিট প্রিকশন থাকবো না, প্রথম থেকে যদি প্রিকশন automatically নিয়েছি ক্যাপচার্ড হয়ে যাব, হ্যাঁ আমাকে আকর্ষণ করবে রূপ। এটাই তো। আচ্ছা, তো বর্তমানে অনেক ছেলেমেয়েরা আপনার আওতায় থাকা অনেক ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে, তো আপনার মতে এটা কি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াচ্ছে? যেহেতু অনেক ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে আপনার দলের থেকে অনেক আমরা দেখতে পাচ্ছি, দেখুন এটা নিয়ে মানে একের মানে অপরের মানে যেটা ইচ্ছা সেটা। দেখুন আমরা যখন প্রথম মেয়েদের ফুটবল নিয়ে আরম্ভ করলাম, আচ্ছা আমার সাথে দিগেশ দাস, আচ্ছা আমি, পিন্টু শীল, এইরকম কয়েকজন মানুষ আমাকে অনেক সাহায্য করেছে। সাহায্য করার পর আমরা যখন মেয়েদের ফুটবল নিয়ে নাও, আমাদের সমাজটাও এত নিকৃষ্ট যে এরা যে কোনো জিনিস মানে এটা নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি করার মতো পরিবেশ তাড়াতাড়ি বানিয়ে নিতে পারে। আর আমার কথা হলো, যখনই আমি কোনো ভালো রাস্তায় চলতে থাকবো, তখন যদি আমার পিছনে সমালোচক থাকে, তখন আমি এটা বুঝতে পারবো যে না, আমি সঠিক পথেই যাচ্ছি। আমি ওদের ওই নিন্দার চিন্তাধারা আমি কখনো ভ্রুক্ষেপ করি নাই। আমি এই মেয়েদের টিমকে নিয়ে যখন চলাফেরা করছি, অনেক অনেক কথা, আমার নিজস্ব পরিবার থেকে অনেক কথা বলেছি, কিন্তু আমি তখনই নির্ধারণ করেছি যে না, আমি সঠিক পথে চলছি, এর জন্য আমার এত সমালোচনা হচ্ছে। এটাই, তার জন্য আমি বলেছি যে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা হতে হয়েছিল। অনেক 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 নিজস্ব ব্যক্তিগত আমার উপর, আমার ফ্যামিলি থেকে হোক, পার্শ্ববর্তী লোকরা হোক, অনেক অনেক বাজে ফ্রন্টিং করেছে, এসব করেছে, কিন্তু আমি সব ভ্রুক্ষেপ করি নাই। যেহেতু আমার মঞ্জিল ছিল যে আমি বাচ্চাগুলাকে ফুটবলার বানাবো, মেয়েরা যে ফুটবল খেলতে পারে, মেয়েরা যে আমাদের গ্রামাঞ্চলের মেয়েরা ফুটবল খেলতে পারে, তার একটা প্রমাণ পৃথিবীতে রেখে যাব। করবই করব। যাক, আজকে আমরা অনেক অনেক, তখন তো 6-7টা মেয়ে, আমরা কোনো কষ্ট মষ্ট করে 12-13টা মেয়েকে সৃষ্টি করেছিলাম। অনেক অনেক লোক আছে আমাদের এখন যারা আমাদের সাথে আছে, এদের মধ্যেও 2-4 জন আছে যারা কিভাবে এদেরকে খেলাধুলা থেকে বিতাড়িত করা যায়, এরাও রাস্তা তারা করেছিল। কিন্তু প্রথম মেয়েগুলা ওগুলো কথা শুনে নেই, আমরা সাথে ছিল, প্র্যাকটিস করেছি। আমার এই খেলাধুলার মাসে আমার একজন বন্ধুবর গণেশ ভদ্র কাঠাখালে, তিনি আমাদেরকে অনেক সাহায্য করেছেন। এই খেলাধুলা কিভাবে মেয়েদের খেলতে হয়, কোচিং করতে হয়, এগুলো আমাকে অনেক শিক্ষা দিয়েছেন। ইনি নিজে এসে, ওনার কাছেও আমি অত্যন্ত আভারী। তো আমি এখন আপনার সামাজিক এবং জীবনে প্রবেশ করতে চাই। যেহেতু আপনি দীর্ঘদিন ধরে সমাজ সেবার সঙ্গে জড়িত, কাটিগড়া মানুষের জন্য আরো কি পরিকল্পনা রয়েছে? শুধু মানে দেখেন, জগৎ নয়, বাহিরে যদি সামাজিক। আমি তো দেখুন, আমি প্রায় সময় এই জিনিসটার ক্রিটিসাইজ করি যে পত্র পত্রিকায় প্রায় সময় দেখা যায় অমুক সমাজসেবী, পত্রিকায় লেখা যায়, নামের আগে সমাজসেবী লিখে। আমার লজ্জাবোধ হয়। আমি সমাজের জন্য কোনো কাজই করিনি, কেন আমাকে সমাজসেবী বলা হয়? আমি তো সমাজের কোনো কাজ করতেছি না। আমি স্পোর্টস ডেভেলপমেন্ট করা যায়, যার ভিতরে স্পোর্টস আছে, মানে সুপ্ত, তাকে সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে দেওয়া এবং একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করা। যদি এটা সামাজিকতার মধ্যে পড়ে, আমি যারা সমাজসেবী বলে তাদেরকে ধন্যবাদ জানাই। আর অন্যথা মানে সমাজসেবী হয়ে আমার কোনো লাভ নেই। পত্রিকায় সমাজসেবী লিখে দেয়, আমি সমাজের জন্য একটা কিছুই করতে পারলাম না, আর আমাকে সমাজসেবী আখ্যা দেওয়া। এই যে পত্রিকায় প্রায় সময় লিখে সমাজসেবী, আমি তো দেখি যারা নামে লিখে সমাজসেবী, এরা যদি 100 ভাগে 2 ভাগে সমাজসেবা করতো, আজকে আমাদের সমাজের এই অবস্থা হতো না। আজকে সমাজে তো নিচে অধঃপতন হতো না, বহুত আগে বাড়তো। বর্তমানে আপনি কি মনে করেন কাটিগড়ার যুব সমাজ রাজনীতিতে আরো সক্রিয় হওয়া উচিত কিনা? দেখেন, সবচেয়ে বড় জিনিস বর্তমান যুগের যে আমাদের, আমি তো সম্পূর্ণ
বিশ্বের কথা বলতে পারবো না, আমি যে এরিয়াতে থাকি ধরে নেন কাঠিগোড়া। কাঠিগোড়া, হ্যাঁ, এই কাঠিগোড়ার যে যুবরাজনীতি আরো যুব সক্রিয় হওয়া সমাজটা আছে উচিত কিনা? আজকালকে, এই যুব সমাজটা মোটামুটি ধ্বংসের পথে চলছে। কিভাবে? যেমন আমাদের বাজে নেশা আচ্ছা, আসক্ত হয়ে যাচ্ছে, আচ্ছা, মোবাইল আচ্ছা, আসক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা। এইসব ছেড়ে আজকে যদি এইসব যুব সমাজটা, এই যে আজকে যারা ক্ষুদে আছে তারা তো একদিন যুবক হবে। আজকে যদি এই বাচ্চাগুলাকে যদি আমরা খেলাধুলার মাধ্যমে, যে কোনো শিক্ষার মাধ্যমে ওদেরকে যদি আমরা মাঠমুখী করতে পারি, যখনও আমাদের সমাজটা মাঠমুখী হবে না ছোট অবস্থায়, তখন প্রকৃত একটা ভালো যুব সমাজও গড়তে পারবো না। যদি ছোট থাকতে একটা বাচ্চাকে ছোট, যেমন ধরেন ব্রাজিল আজকে পৃথিবীর সবচেয়ে ভালো ফুটবল দেশ বলা হয় কেন? তার কারণ হচ্ছে ব্রাজিলের বাচ্চারা এখন ওয়ার শহীদই মানে প্রাথমিক আগে তারা প্রথম ফুটবলের স্কুলে যেতে হয়, সেখান থেকে তারা ফুটবল শিখে এসে তারপর স্কুলে এবিসিডি শিখতে হয়। কিন্তু প্রথম ওদের দিতে স্পোর্টস করে, স্পোর্টসে কি হয়, মানসিক, সামাজিক, অর্থনীতি সবকিছু স্পোর্টসে গড়ে দিতে পারে ছোটবেলা থেকে। তখন সে যে কোনো একটা রাস্তা ধরবে, অ্যাথলেটিক হলে অ্যাথলেটিকে যাবে, ক্রিকেট খেলতে হলে ক্রিকেট খেলবে, হকির প্লেয়ার হলে হকি খেলবে, ফুটবলের প্লেয়ার হলে ফুটবল খেলবে। বা তার কোন দিকটা ভালো ভালো এটা যাচাই করা হয়ে যায়। ওই রকমই যখন ওই আমাদের আজকে যে আমি দেখি, অনেক সময় দেখি মা বাবারা বাচ্চাদেরকে ব্যাগ নিয়ে স্কুলে যায়, মার কাছে ব্যাগ থাকে, ছেলেরা হেঁটে হেঁটে যায়, ওখানেই তো বাচ্চাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। ওকে যে বহন করার ক্ষমতা, এই ক্ষমতাটা, দায়িত্বশীলতা, ওটাই তো ওখান থেকেই মা বাবারাই নষ্ট করে দিচ্ছে। আর আমাদের সমাজ তখনই সমৃদ্ধ হবে যখনই আমাদের মা বাবারা ডাক্তার ইঞ্জিনিয়ার না বলে আমার ছেলেকে মানুষ বনার জন্য আমি যদি মাঠমুখী মা বাবারা নিয়ে মাঠে দেই, বলে আমার একটা এরকম একাডেমিতে যে আমার ছেলেটা স্কুলে পড়াশোনা করছে, এবার খেলাধুলা থেকে, তখনই একটা সুশৃঙ্খল সুস্থ সমাজ গড়ে উঠতে পারবে। অন্যথায় যুব সমাজ, আমাদের যে বর্তমান যে যুব সমাজ, প্রায় ধ্বংসের পথে। কিন্তু বর্তমান যেটা কারেন্ট শরীরের উপর আমি একটা কথা বলতে চাই, যে আজকাল আমরা মোবাইলে একদম প্লেয়ার, একদম আমি আর্মি বলুন, ফুটবলার বলুন, মোবাইলের ভিতরে সীমাবদ্ধ। ঠিক আছে, যেহেতু মোবাইল নিয়ে ঘরের কোনো এক পাশে বসে আগে যাও পিছে যাও করছি, ঠিক আছে, মোবাইলে ফায়ারিং করছি, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা নেই। ফায়ারিং করছি মোবাইল নিয়ে, মোবাইলের সাউন্ড নিয়ে ফায়ারিং এর আওয়াজ শুনতে পাচ্ছি, ঠিক আছে। তো এ নিয়ে আমরা কি বলবেন? মাঠে নেই, কিন্তু মোবাইলের ডিসপ্লেতে আমরা সীমাবদ্ধ, মোবাইলের ডিসপ্লেতে আমরা আগে মোবাইলের যে ডিসপ্লেতে আছে, মানে অনেক মা বাবা আছে মোবাইল দিয়ে বলবে মোবাইল বাইরে যাবে না, কিন্তু ছেলে কি করছে, ঘরে মোবাইল দিয়ে গেমিং এ। অনেক ছেলে মেয়ে আছে, অনেক মা বাবারা বলছে যে মোবাইল দিয়ে না। মোবাইলের মধ্যে, মোবাইল তো এত বাজে জিনিস নয় যে মোবাইল আমি বলছি অচ্যুত, এরকম কোনো কথা বলছি না। সবকিছু মোবাইলের মধ্যে সুপার, এই যে মোবাইলের মধ্যে আছে, মোবাইলের মধ্যে যে সব খেলাধুলা দেখায়, যেমন আমিও মোবাইল দেখি, আমি কি জিনিস দেখি, হাউ কোচ দ্য ফুটবল, ফুটবলকে কিভাবে আমি বাচ্চাদিকে শেখাবো, তার কোচিং সেন্টার থেকে আমি মোবাইল ঢুকে কোচিং আনি। মোবাইল ইজ গুড ফর মি। ওইসব জিনিস যদি বাচ্চাগুলা, যে আমি আজকে ফুটবল খেলছি, আমি আজকে ক্রিকেট খেলছি, আজকে আমি হকি খেলছি, আমি হকির খেলাধুলা কিভাবে মানে সিনিয়র প্লেয়াররা খেলে, কিভাবে ন্যাশনাল প্লেয়াররা খেলে, ইন্টারন্যাশনাল প্লেয়ার, ওইগুলা যদি অভ্যাস করো তো কিন্তু লাভ হবে। মোবাইল ইজ এ গুড ফর সোসাইটি। না, আমি যেটা বললাম, আমি দেখাটা বলছি না, মোবাইলে গেম খেলাটা বলছি, ঠিক আছে। আজকাল পাবজি এই সেই ইত্যাদি খেলা আছে, এসব তো দেখা উচিত না, এটা তো মা বাবার দোষ। এরা মা বাবারা ওই সময়টা যদি পাবজি না খেলে, যদি ওই সময়টা যদি মা বাবা একটু চেক নিত এবং মাঠে নিয়ে যেত, আজকে মাঠে নিয়ে যেত নিজে। এর জন্য একটা ছোট একটা গল্প আমি আপনাকে বলি। অবশ্যই বলুন। আমি এই মোবাইলে আমি দেখেছি। আচ্ছা আচ্ছা। কোনো এক মেয়ে ডাক্তারের কাছে গিয়েছিল, গিয়ে বলেছিল, স্যার
আমার স্বাস্থ্যটা কেন হয় না। আমি তখন বললেন, না তোমার তো, তুমি কি কোনো খেলাধুলা এক্সারসাইজ করো? বলে, হ্যাঁ স্যার, আমি এক্সারসাইজ তো কম করি কিন্তু খেলাধুলা বেশি করি। তখন তিনি ভাবলেন যে উনি খেলাধুলা করে মেয়েটার এখানে যে স্বাস্থ্য হচ্ছে না, তার কারণটা কি? তখন বললেন, তুমি কি জিনিস, কি কি খেলো তুমি? প্লাস আমি ফুটবলও খেলি, হকিও খেলি, ক্রিকেটও খেলি। বললে, তো কত সময় কি কটাতে হলো? বলে, স্যার আমার মোবাইলে যতটুকু চার্জ থাকে ততটুকু আমি খেলি, মানে আমার ব্যাটারিতে যত চার্জ থাকে ততটুকু আমি খেলি। তখন বললেন, হ্যাঁ তখন ঠিকই বলছেন, হ্যাঁ তোমার তো স্বাস্থ্য হবে। তুমি মোবাইল দিয়ে ক্রিকেট খেলো, মোবাইল দিয়ে হকি সেটাই খেলো, সেটাই তোমার কি সেটাই শারীরিক কোনো ইয়ে হচ্ছে? সেটাই। এটা এই যে জিনিসটা, আজকে যেটা ভালো ছেলে মোবাইল দেখতো, আর এই জিনিসটা শিক্ষণীয় আছে, মোবাইলই শিক্ষা দিয়েছে, আমাকেও সেই জিনিসটা শিক্ষা দিয়ে, আজ যে আপনাকে আমি গল্পটা বলছি, গল্পটাও আমাকে শিক্ষা দিয়েছে, অবশ্যই। এই মোবাইল শিক্ষা দিয়েছে। তো এক কথায় সুফল কুফল যেটা বলে, সুফল সব কুফল, জিনিসের মেরিট সুফল ডিমেরিট তো সব জিনিসই সেটাই। আছে। তো আমাদেরকে মেরিটে যাওয়ার চিন্তাধারা চিন্তা করতে হবে, করা উচিত। পজিটিভ তো চিন্তাধারা। যেহেতু আমরা এই প্রোগ্রাম শুরুতেই বলেছি যে আমরা কাঠিগোড়ার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব, তো সম্প্রতি আমাদের কাঠিগোড়া অঞ্চলে মন্ত্রী কৌশিক রায় এসেছিলেন। হুম। তো ওনার আসার পর আপনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন মন্ত্রী কৌশিক রায়ের বক্তব্যের একটি ইঙ্গিতপূর্ণ দিক। তো এই ব্যাপারে আপনি কাঠিগোড়ার রাজনৈতিক ভবিষ্যৎ কেমন দেখছেন? আগামী নির্বাচনে কি পরিবর্তন আশা করছেন? এবং দেখেন, আপনার এই ফেসবুকে যেটা আপনি পোস্ট করেছিলেন, লিখেছিলেন মন্ত্রীর ব্যাপারে। আমি একথাই বলে বলে মানে আমাদের একথায়, আমরা যখন বিজেপির চিন্তাধারা করি, আমরা আচ্ছা, বিজেপির যে সময় হ্যাঁ, দল চিন্তা, যাকে হুম, না এই ধরনের। দলতে এটা আমি পরে বলছি, আচ্ছা যে আমরা ইন্ডিয়ান, ভারতীয়। আচ্ছা আমাদের সংবিধানে আছে ভারতের যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে ইলেকশন খেলতে হবে, এটা কোনো বাধা দিতে নেই, আচ্ছা বুঝয়। আচ্ছা আমার যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট, আচ্ছা আমি পলিটিক্যাল সায়েন্স সম্বন্ধে অনেক কম জানি, আচ্ছা তবুও একটা জেনারেল নলেজ হিসাবে আচ্ছা ভাবছি, আচ্ছা বলতে আচ্ছা পারছি যে আচ্ছা নিশ্চয় এরকম কোনো আইন কানুন নাই যে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে যে কোনো। তবে কেন আমরা আচ্ছা এই সমাজকে বহিরাগত দেশি বলে সমাজকে বিচ্ছিন্ন করতে যাচ্ছি? আচ্ছা আমি যে কৌশিক রায় যে উক্তি করেছেন যে দল যাকে টিকিট দিবে তাদেরকে জিতিয়ে নিতে হবে, আচ্ছা যদি এই কথার মতবর্তী হই, তবে কেন আমরা এই যে বর্তমান যে অবস্থা, এটার জন্য কেন আমরা, প্রায় সময় তো আমি কিছুদিন রাজনীতির অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলাম, আচ্ছা 91 পর্যন্ত কিছু রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, বড় বড় লিডারদের সাথেও ছিলাম, ওদের ইয়ে দেখেছি। আচ্ছা এই পরিপ্রেক্ষিতে মানে আমি বলতে চাইছি হ্যাঁ, যে সমাজকে, আজকে হিন্দু সমাজ যেভাবে দ্বিধা বিভক্ত হয়েছে, আচ্ছা ঠিক এইভাবে বিজেপিকেও বিভক্ত করা হচ্ছে, দেশীয় এবং দলীয়। যদি রাজনীতিবিদ কোনো রাজনীতিতে বিজেপির টিকিট যদি যে কোনো ব্যক্তিকে দেয়, ওকে তো আমাদের জিতিয়ে আনতে হবে। অবশ্যই। এই কথাটাই আমি এখানে বলছি। আমি তো অন্য কোনো কাউকে সাপোর্ট করিনি, বলে অমুককে সাপোর্ট করেছি, অমুককে সাপোর্ট। দল যাকে টিকিট দিবে, আমরা দলীয় সবাই ওকে দিব, আমরা একমত। তখন বুঝি এটা একটা সংগঠন, সাংগঠনিক শক্তি আছে। আর সংগঠনে আমাকে এমএলএ তে নমিনেশন দিয়ে দিল, আর কিছু দল সঙ্গ ছেড়ে চলে গেল, আমি পেলাম না। এইসব স্বার্থান্বেষী দলরা যারা দল থেকে বেরিয়ে যাবে, ওদেরকে চিরদিনের জন্য বের করে দেওয়া উচিত, আবার এদেরকে ডেকে এনে দলে রাখা উচিত নয়। আচ্ছা। আমি ওই কথাটাই বলছিলাম। গত এমএলএ ইলেকশনে মন্ত্রী রায় তিনি কাঠিগড়ায় প্রতিযোগিতা করেছিলেন এবং ওনার যেটাও সফল হয়নি। সোশ্যাল মিডিয়ায়, সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি যে আরো একজন মন্ত্রী আমাদের কাঠিগড়ায় প্রবেশের প্রচেষ্টা নিচ্ছেন। আরেকজন কোন? MLA, আচ্ছা, ঠিক MLA। আছে, আমি বলে বললাম। আচ্ছা, এই জায়গায় আপনার প্রতিক্রিয়া কি? আপনি স্বাধীনভাবে কাকে সাপোর্ট করবে? ঠিক আছে, আপনি বলেছেন দল যাকে দিবে, ঠিক আছে, আমরা তো কিন্তু যেহেতু সবসময়, দেখা গেছে দল যাকে দিয়েছিল আগের এমএলএ বুটে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা ছিলেন মিস্টার মন্ত্রী রায়, তো রায়ও সফলতা এখানে অর্জন করতে পারেননি। তো বর্তমানে আগামী এমএলএ ইলেকশনে আপনি
কি বলবেন এখানে আপনার কি দেখেন, একটা আমার বক্তব্যের উপরে বা আমার মন্তব্যের উপরে এটা কোনো প্রতিক্রিয়া হবে না, যেহেতু আমি কোনো লিডারও নই আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার সম্পর্ক নেই, প্রতিক্রিয়া হবে না। আচ্ছা দেখেন, আজকে যে বিজেপি দল আছে, আচ্ছা এ দলের মধ্যে অনেক অনেক স্বার্থান্বেষী লোক আছে, তার নিজস্ব স্বার্থ নিয়ে কাজ করার জন্য এই দলে এসেছে। আচ্ছা যখনই তার স্বার্থের আঘাত আসবে আচ্ছা তখনই সে দল ত্যাগ করবে। আচ্ছা যখনই স্বার্থ না থাকবে, নিঃস্বার্থ কোনো মানুষই কাজ করতে পারবে না। আচ্ছা অল্প বিস্তর স্বার্থ থাকবে তার, আচ্ছা কিন্তু স্বার্থ যদি বিরাট হয়ে যায় আচ্ছা তখনই তার দল ত্যাগের তাকে আসে, সে তখনই প্রতিক্রিয়া করবে দলের মধ্যে। যেহেতু আমি বিশ্বাসী ভারতীয় জনতা পার্টি একটা ভালো দল, খুব ভালো গ্রাসরুট লেভেলে, কংগ্রেস যে গ্রাসরুট লেভেলের কোনো কাজ হয় না, সিনিয়র হিসাবে এরা কাজ করে, হ্যাঁ। গ্রাসরুট লেভেল তাদের কোনো কাজ নেই, কিন্তু একটা ভারতের জনতা পার্টি একটা গ্রাসরুট লেভেল থেকে তাদের সংগঠন গড়ে তুলে। সেখানে তো মন্ত্রী গৌতম রায়কে দিলেও আমি তাকে ভোট দেব, আর করিমগঞ্জের শ্রীভূমিরও এমএলএ কেও যদি দিয়ে দেয় ভোট দেব, আমার লোকেলের কোনো মানুষকে দিয়ে আমরা ভোট দেব। লোকেল 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 যে চিন্তাধারা করে, আমরা তো সবাই ইন্ডিয়ান, সবাই তো লোকেল, আমরা তো আর বাংলাদেশের কেউ নাই, আচ্ছা সবই তো ইন্ডিয়ান। এখানে লোকেল আর বিদেশি, লোকেল আর বিদেশি তো বাংলাদেশিরা, আচ্ছা বহিরাগত এরা তো বাংলাদেশ আচ্ছা আমেরিকার এরা বহিরাগত। আচ্ছা তো এখানে এই যে কোয়েশ্চেন করে আমাদের মধ্যে যে বিজেপির মধ্যে যে মানে বিভাজন করতেছে, এটা ঠিক নয়। আচ্ছা তো আপনার কোথায় আমরা সবাই ভারতীয়, আমরা ভারতীয়, আমাদেরকে এটাই আমাদের পরিচয়। এটাই আমাদের পরিচয়। আচ্ছা কাঠিগড়ার রাজনীতি নিয়ে আপনি কি বলবেন, যেহেতু কাঠিগড়া স্বচ্ছতা দেখেন, কাঠিগোড়ায় আজ স্বচ্ছতার দিক থেকে পর্যন্ত দেখা যায়, যদি দলীয় কাঠি- প্রভাব বেশি। কাঠিগোড়ায় আজ পর্যন্ত কোনো ভালো একটা লিডার আসে নাই। একটা ভালো লিডার, সবই স্বার্থান্বেষী, স্বার্থ নিয়ে চিন্তাধারা করছে, এরাই লিডার বলছে। নিজস্ব ব্যক্তিগত পকেট কিভাবে গরম হয়, নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি কিভাবে বাড়ানো যায়, লিডার যারা হ্যাঁ এরা জনগণের চিন্তা করে, জনগণ লিডারের চিন্তা করে। এখানে আপনি একটু বুঝতেই পারছেন আচ্ছা, যে বর্তমানে কি অবস্থায় আমরা আছি। আচ্ছা। তো কাঠিগড়ার উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা কি এবং আপনি কিভাবে সমাধান দেখছেন আপনার প্রেক্ষাপটে? কাঠিগড়ায় অনেক আছে। আমাদের সবচেয়ে ভালো একটা লিডারের দরকার, আচ্ছা ভালো একটা লিডার, নেতা। কাঠিগড়ায় কোনো নেতা এখনো মানে কাঠিগড়াবাসী এখনো বানাতে পারেনি, আচ্ছা আর যারা বানার চেষ্টা করে তাদের মধ্যে নিশ্চয়ই কোনো গাফিলতি আছে, আচ্ছা যার জন্য এসব লিডারকে একে অপরকে মানে সহন করতে ছিল। পারছে না, আচ্ছা, একে অন্যকে সহন পারছে না। যোগ্য নাই এদের আচ্ছা মধ্যে। আমাদের ভবিষ্যৎ আরো বোধহয় আমার মনে হয় আরো 2-3 এমএলএ আমরা বাহির থেকে খেলতে হবে, কারণ আমাদের এখানে লিডার তো গড়ছে না। লিডার যদি গড়তো, জনতা ওর ওর পাশে পাশে ঘুরলি, আচ্ছা সবাই যাকে মানে, এরকম একটা লিডারের দরকার। কালাইন বিহারাকে মানছে না, বিহারা জলালপুরকে মানছে না। এই যে ভারতীয় জনতা পার্টির যে আদর্শ, এই আদর্শ তো এরা নাই। এরা যদি থাকতো, গুমরা কালাইনকে মানছে না, কালাইনের লিডারকে গুমরায় মানে না, গুমরা, তখন আমরা কিভাবে আমরা আমাদের লোকাল লিডারকে জিতাবো? আচ্ছা বর্তমানে কালাইনের একটি জ্বলন্ত মানে যেটা সমস্যা পত্রপত্রিকায় রেগুলার পাওয়া যায়, লারাং রিভার, যেটা সলিগ্রামে যেটা ব্রিজ আছে। তো এটা এই রিভারে কি হলো, এক টেনিউর চলে গেল বিজেপি এমএলএ, বর্তমানে কংগ্রেসের এমএলএ টেনিউর চলে যাচ্ছে, চলার পথে। তো এই ব্যাপারে কি বলবে, আপনার মানে দৃষ্টিতে কি বলতে চান? আমার তো একটি কথাই সুদা মোটা কথা, আমি তো রাজনীতিবিদ নয়, আচ্ছা আমি একজন খেলাধুলার মানুষ। এই অঞ্চলের
মানে সিনিয়র সিটিজেন হিসাবে যদি না বলতে না, চান। সিনিয়র সিটিজেন হিসাবে আমি এটাই বলবো, আমি আগেও বলেছি এখনো বলছি, আমাদের তো লিডারই জন্মগ্রহণ করেনি এখন পর্যন্ত, তো আমাদের উন্নতি কোথা থেকে হবে? আচ্ছা যারা জন্মেছে আচ্ছা এটা শুধু করছে, আচ্ছা এটা করছে, এটা কোনো লিডার নয়, অহংভাব নিয়ে। হ্যাঁ, এর জন্য তো আমাদের অর্ধেক ব্রিজ, অর্ধেক আছে, ব্রিজে উঠার রাস্তা, ব্রিজ হয়ে গেছে, উঠার রাস্তা নেই। এটা কি কারণ? কি জ্বলন্ত প্রমাণ শুধু লারাং নদী নয়, আরো অনেক আছে। আরে অনেক অনেক কাঠিগড়া জ্বলন্ত আছে। সম্পূর্ণ কাছাড়ের যতটা এমএলএ সিট আছে সবচেয়ে রেভিনিউ এই কাঠিগড়া থেকে আসে, সবচেয়ে বেশি রেভিনিউ কাঠিগড়া দেয়। তবু আমাদের কেন উন্নতি নাই? আমাদের লিডার নেই। আমাদের এই প্রোগ্রাম আর বেশি লম্বা না করে আপনাদের একটা গুড মেসেজ চাই বর্তমানে ইয়ং জেনারেশনের জন্য। তারপর আমরা এই প্রোগ্রাম এখানেই দেখেন, বিরতি আনবো। একটা কথা আছে, ওয়েল ফ্লোজ নেশন গ্রোজ। আর যখনই আমাদের এই অঞ্চলের যুবক যুবতীরা, শিশু বাচ্চারা যখনই বাজে চিন্তা, বাজে ধান্দা ছেড়ে প্রতিটি বাচ্চারা যখন নিজস্ব চিন্তাধারায় কিভাবে আমাকে সমাজের সঙ্গে বাড়তে হবে, কিভাবে আজকের যে অবস্থা দেখুন, সবই মা বাবারা চায় তার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে, সবই চায় আমার ছেলেটা ডক্টর বানো, এটা তো সম্ভব নয়। ওই সবকে আমি এটাই মেসেজ দিতেছি, সব জিনিস নিজস্ব ক্রাইটেরিয়ার মধ্যে রেখে সুন্দরভাবে যুব সমাজকে বাচ্চা থেকে গড়ে তুলুন, বাচ্চা থেকে পরিবারকে গড়ে তুলুন, বাচ্চাগুলাকে সৎভাবী করুন। এটাই। হ্যাঁ, বাচ্চাগুলো সু কথা বলুন, কথা শোনান, তখনই দেখবেন সমাজের উন্নতি আসছে। পোস্টার প্রোগ্রাম বানিয়ে কোনো জাতি উঠানো যায় না। আচ্ছা। যত সময় পর্যন্ত মা বাবারা সংঘবদ্ধ না হবে, মা বাবারা চিন্তাধারা না করবে, তত সময় কোনো পোস্টারিং করে রাস্তায় লিখে কোটি কোটি টাকা খরচ করে কোনো প্রোগ্রামই সুন্দর সুস্থ হবে না। নিজে জিনিসটা আপনাতে লাগবে। আমার ফ্যামিলিকে আমি কিভাবে করব, আমার বাচ্চাকে কাকে ইঞ্জিনিয়ার বানাবো, কাকে ডাক্তার বানাবো, কাকে স্পোর্টসম্যান বানাবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি দেখে নেব। আর সমাজ থেকে এসব কুসংস্কার, কুচিন্তা, এটা ছেলে মেয়ে, এক মেয়েকে কেন ঘরে থাকবে, ভাই যে খেলাধুলা করতে দেবে না, ডাক্তার বনতে দেব না। আমি অনেক সমাজের সঙ্গে ঘুরি, সমাজের সঙ্গে দেখি, যেটাই আমাদের সবচেয়ে কাল। তো আমরা এই এপিসোডে ওনার সাথে কথা বললাম এবং জানতে পারলাম কাঠিগোড়ার মহিলা ফুটবল টিম গঠনের অনুপ্রেরণা, ভবিষ্যৎ পরিকল্পনা, কাঠিগোড়ার রাজনীতির ভবিষ্যৎ সম্পর্কে ওনার মতামত, সমাজসেবাটা ওনার অভিজ্ঞতা এবং অবদান। তো আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের বাতায়ন ডিজিটালের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য। আজকের এপিসোড এখানে সমাপ্ত।